দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে আবারও এসে গেছি বইমেলা। বইমেলা 2023 শরৎ উদ্যানে বইমেলা জমে গেছে। আর আজকের এই বিশেষ দিনে এত মানুষের আনাগোনা, আপনাদের জানানোর চেষ্টা করব কে কোন বইটা কিনেছে এবং নতুন কি কি বই এসেছে। চলুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমাদের যখন তখনের পক্ষ থেকে 21শে বইমেলা শরৎ উদ্যান ঢাকা 2023। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও অনেক ভালো আছি। তো এই বইমেলায় দেখে আরো খুব ভালো লাগছে। তো বইমেলায় কি আসেন মাঝে মধ্যে নাকি? আমি তো আসলে জব করি, জবের পাশাপাশি যখন এই সময় পাই তখনই আসি। আর এই মাসটা হচ্ছে আসলে একটা আনন্দের মাস, মানে 1 বছর পর পরে এই মাসটা আসে। তো এখানে আসছি, এখানে আমার প্রিয় অনেক কবি আছে। তো এখন যে কবির বই কিনতে আসছি, আগুনে পোড়ামাটি, এটা হচ্ছে লিমা ইসলাম লিপু। এই আপু অনেক ভালো লিখে, যারা দর্শক আছেন এই বইটা কিনলে বুঝতে পারবেন। আপুর অনেক আরও বই আছে, তো আজকে এটা বেরিয়েছে, আমি এটা নিতে আসছি। আর আমার আরেকজন প্রিয় কবি আছে মাহবুব কবির, তার কবিতার বই অ্যাডন প্রকাশনী, ঐতিহ্য, ভাষাচিত্র, বাংলা একাডেমি, বেহুলা বাংলা থেকে বেরিয়েছে। তো আমি এখান থেকে যাওয়ার পরে মাহবুব কবিরের বইও কিনবো। হ্যাঁ, তো এখানে আসলে ভালো লাগে, মানে জব করে আসছি, অফিস করে আসছি, এটা কিন্তু ক্লান্তি মনে হচ্ছে না। এখানে যে পরিবেশ পরিস্থিতি অনেক ভালো লাগে, এখানে ঘুরতে এসে ভালো লাগে। আর আপনার সাথে দেখা হয়ে আরো ভালো লাগছে। খুব ভালো লাগলো বন্ধুরা। আপনাদেরকে জানাই সুলতানা আপু উনি একজন সরকারি কর্মকর্তা এবং উনি একজন বড় মাপের অভিনেত্রীও। উনি অনেক নাটক আপনারা দেখেছেন এবং সিনেমাও করেছেন। তো আজকে আপনাকে পেয়ে আমার খুব ভালো লাগছে এবং আমার যখন তখন দর্শকরা খুব খুশি। তো এই বইমেলার ইতিহাস সম্পর্কে কিছু জানেন? বইমেলার ইতিহাস এটা তো অনেক যুগ যুগ ধরে আসছে। তো সবচেয়ে ভালো লাগে যে মানে আমরা যখন যেই পরিস্থিতি থাকি না কেন, যে যখন মনে হয় যে মানে ফেব্রুয়ারি মাস একটা মানে একটা মেলা হবে, বইয়ের মেলা হবে, তখন আসলেই ভালো লাগে। আর এটার ইতিহাস তো অনেক আছে, কিন্তু এখন তো এই সময় অল্প সময়ের মধ্যে তো এত কিছু বলা যায় না। আপনারা অনুষ্ঠানটা দেখলে জেনে যাবেন। তো যে বই কিনা, অনেকে আসে শুধু ঘুরতে, এখানে আমি দেখছি হাজার হাজার লোক, কিন্তু সবার হাতে কিন্তু বই নাই। এটা আসলে অনেকে ঘুরতে পছন্দ করে। আমি তো বললাম যে জব করে আসছি, কিন্তু আমি এসে আপুর বইটা বেরিয়েছে, আপু একজন প্রিয় মানুষ, তো এসে বইটা কিনলাম। এখন গিয়ে মাহবুব কবিরের বই কিনবো। এটা আসলে এক একজনের এক একই, কিন্তু আমরা যারা আছি, যারা এখানে ঘুরতেছি ফিরতেছে, সবাই যদি একটা একটু করে বই কিনে, তাহলে কিন্তু আমাদের যারা লেখক ওরা কিন্তু অনেক উৎসাহিত হয় যে না আমাদের বই বিক্রি হচ্ছে, ভালো লাগছে। আসলে আপনারা দর্শক যারা আছেন, আপনারা সবাই মানে পরিচিত যদি কারো বই বের হয়, তাহলে যে কোনো থেকে মানে কিছু না কিছু বই শুধু পরিচিত নয়, যে কোনো এখানে স্টল আছে প্রায় 1000-এর মতো। তো যে কোনো স্টলে গেলে আপনি দেখলেন, দেখার পরে বইটা পছন্দ হলে কিনতে পারেন। কারণ বই এমনই একটা জিনিস, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, আপনারা আগেই জেনেছি। তবে বইয়ের যে জ্ঞান, আমরা এখন ডিজিটাল যুগে অনেকে কিন্তু বই থেকে দূরে চলে যাচ্ছে। এই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখেন? এটা আসলে বইয়ের কোনো বিকল্প নাই। আমরা টিভিতে অনেক কিছুই দেখি, কিন্তু আমি একটা বই এইখানে আগুনে পোড়ামাটি যে বইটা, এইটা পড়লে কিন্তু আমি এইটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। আর আমি যদি এই বইটা না পড়ি তাহলে কিন্তু জানতে পারবো না যে এটার মধ্যে কি লেখা আছে। তো যারা দর্শক আছেন, আপনাদের যারা প্রিয় কবি আছে, তাদের কবিতার বই পড়বেন। যে কোনো সম্পর্কে আপনারা যদি জানতে চান, বইটার ডিটেলসে যদি পড়েন, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন যে না, এটা পড়ে আমি এই জ্ঞানটা অর্জন করেছি। আসলে বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, এটা আমাদের সবারই মাথায় রাখা উচিত যে আমরা যদি একটা ড্রেস কিনে, আমাদের একটা বই কেনা উচিত। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর আমাদের অনুষ্ঠান
অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। তো যখন তখন আপনাকে পেয়ে আমরা খুশি। তো আপনি বই কিনেও তো খুশি? আমিও তো- খুশি এবং আরো না। ভালো লাগছে যে যখন তখন আমাকে ক্যামেরায় বন্দি করেছে। আমি যখন তখনের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। এই সাথে আরো একটা কথা আছে, আমার যখন তখনের দর্শক যারা, তারা আপনার কাছ থেকে একটা গান শুনতে চায়, এক লাইন। গান আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে আমার একটা প্রিয় গানই বলি। মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, লা 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 লা। অনেক ধন্যবাদ। আপনি যে এত সুন্দর গান জানতেন এটা কিন্তু আমরা জানতাম না। আজকে নতুন একটা মাত্রা যোগ হলো। একজন সরকারি কর্মকর্তা, একজন অভিনেত্রী এবং একজন শিল্পী এবং সর্বোপরি একজন পাঠক ভালো বইয়ের। অনেক ধন্যবাদ। আর আমার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। আমি ধন্যবাদ। আরও ভালো লাগছে, গিফটটা পেয়ে ভালো লাগছে। প্রথমত ভালো লাগছে যে আমি জব করে যেহেতু আসছি, ঘুরতে আসছি, অনেক ভালো লেগেছিল, বই কিনেছি, ভালো লেগেছিল। আবার উত্তমের সাথে দেখা হয়েছে, যখন তখন অনুষ্ঠানে এসে এই গিফটটা পেয়েছি। গিফটটা ছোট হোক বড় হোক, কিন্তু এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো যখন তখনের জন্য আমার অনেক শুভকামনা রইল। ওকে, অনেক ভালো থাকবেন। চলুন বন্ধুরা সামনের দিকে যাই। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আপনি এখানে যে দাঁড়িয়ে আছেন হাতে একটা বই নিয়ে, বিষয়টা কি? আমরা দেখে ছুটে এলাম, আবার লেখা আছে গোল্লার স্যুট, এই জন্য এক স্যুট দিয়ে আপনার কাছে এলাম। এটা হলো আমার পঞ্চম কাব্যগ্রন্থ। এটা এই বইটা আমার এবারে 14 ফেব্রুয়ারিতে আজকেই বের হয়েছে। এটা হলো পোড়ামাটির গন্ধ। পোড়ামাটির গন্ধ। জি। আচ্ছা, আমরা একটু বইটা একটু দেখাই বন্ধুরা। দেখছেন আগুন পোড়া মাটি, হ্যাঁ। তো এটা লিখেছেন সুলতানা লিমা সুলতানা। আপনারা দেখছেন প্রস্তুতটা খুব সুন্দর। এটা কোন ইয়ে থেকে বেরিয়েছে? জয় প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে। জয় প্রকাশন। জি। এই বইটি আমার মূলত যে সকল মানে দেশের সামাজিক অসঙ্গতি নিয়ে যেসব কিছু আমার চোখে পড়েছে সেগুলো নিয়ে, সাধারণত শব্দ বর্ণ বাক্য নিয়ে এই বইটিকে আমি সেই তুলে ধরার চেষ্টা করেছি। অথচ এই বইটিতে আশা করি প্রিয় পাঠকরা সাদরে গ্রহণ করবে। এছাড়াও আমার যেসব বই বের হয়েছে কাব্যগ্রন্থ, তার মধ্যে হয়েছে কাদামাটির কন্যা, পোড়ামাটির পদ্ম, রক্তপ্রবাল, কাঁচা পাতার গন্ধ, ছড়ায় ছড়ায় বিশ্বজয়। আমি একটা জিনিস দেখলাম আপনার এই কাব্যগ্রন্থের মাঝে মাটি পোড়া, মানে আমাদের প্রকৃতির কথাগুলো বেশি। আমার এই কবিতাগুলো লেখা হয়েছে সাধারণত এই প্রকৃতি বা এই দেশকে ভালোবেসে, দেশকে নিয়ে এই ধরনের কবিতা আমার বইগুলোতে লেখা হয়েছে। মূলত সেই জন্যই আমি মাটি শব্দটা মানে বেশি আসলে বন্ধুরা, আমাদের সৃষ্টি মাটি থেকে এবং একদিন আমরা মাটিতেই মিশে যাব, এই কারণে হয়তো বা মাটিকে বেশি পছন্দ করেন। আচ্ছা, আপনি বই লেখার অনুপ্রেরণা কার থেকে? বই লেখা আমি ছোট থেকেই একটু একটু করে লেখালেখি করি। আর বইটা লেখা আমার মানে পেশা না, আমার শখের বসে আমি কবিতা লিখি এবং আমি জবও করি। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথোলজি ডিপার্টমেন্টে আছি। আমি জবের পাশাপাশি, সংসারের পাশাপাশি প্লাস একটু লেখালেখি করি। লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে, মানে যখনই সুযোগ পাই তখনই আমি একটু লিখি। এই যে বই মেলায় যে একটা যখন বই বেরোয় তখন মনের কাছে কেমন লাগে একজন রাইটারের কাছে? বই মানে বের হয় মানে খুবই ভালো লাগে। যাকে বলে আমাদের যেরকম ঈদ আসলে আমাদের যেরকম আনন্দ লাগে, জাস্ট একটা বছর আমরা অপেক্ষা করি যে কখন আমরা বইটা বের হবে, বই মেলা কখন হবে। আমরা মূলত বই মেলাতে যে আসি মানে জাস্ট নতুন বইয়ের গন্ধটা কখন নিব, মানে নতুন বইয়ের গন্ধটা খুবই ভালো লাগে। সেই গন্ধটা নিতেই আমরা ছুটে আসি বই মেলাতে। খুবই খুবই ভালো লাগলো। তবে আর একটা কথা জানতে চাই, এই যে বই মেলার ইতিহাস কি জানেন? এখন তো অনেক দোকান, বই মেলা প্রায় 1000 দোকান। তো শুরুটা কেমন হয়েছিল, কে করেছিল বলতে পারবেন? নামটা হলো চিত্ররঞ্জন সাহা। উনি প্রথমে ছোট্ট একটি দোকান দিয়ে মানে বই প্রথমে উদ্বোধন করেছিল, মানে দোকান দিয়ে বসেছিল। সে থেকেই এই বই মেলা শুরু। আজকে হাজার হাজার বই মেলা। আপনার লেখা ভক্তদের কাছে চলে যাক এবং তারা পড়ুক এবং আপনি আমাদের দেশের একজন নামকরা রাইটার হন, এটাও আমাদের চাওয়া। তো আপনার লেখা থেকে আমার দর্শকদেরকে একটু শোনাবেন? হ্যাঁ, অবশ্যই শোনাবো। আমার লেখা থেকে আমি একটা কবিতা বলছি। সোনার বাংলা। মাঝে আমার শ্যামল বরণ, জ্যোৎস্না ভেজা মুখ,
মাঝে আমার শাপলা শালুক, আঁচল ভরা সুখ, মাঝে আমার সবুজ চাদর, চোখের ছোট্ট মণি, মাঝে আমার শিশির কণা, মুক্ত হাসির খনি, মাঝে আমার জলপ্রপাত, ঝর্ণাধারার দোল, মাঝে আমার নদীর বাঁকে স্রোতস্বিনীর গোল, মাঝে আমার এলোকেশি শস্য ক্ষেতের দোলা, মাঝে আমার গাও কিষানি সোনার ধানের গোলা, মাঝে আমার দোয়েল কোয়েল শালিক পাখির গান, মাঝে আমার সোনার বাংলা ভাটিয়ালি তান। বাহ, অসাধারণ। পুরো you. আমাদের বাংলা মাকে নিয়ে। তো যারা এখনো বইমেলাতে আসেনি এবং আপনার বইটা সংগ্রহ করেনি, তাদেরকে আপনি একটু দাওয়াত করে দেন। হ্যাঁ, আমার পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই বইমেলাতে আসেন, বেশি বেশি বই পড়েন এবং কি আমার বইটা সংগ্রহ করে আপনারা একটু পড়বেন। আশা করি ভালো লাগবে আপনাদের, এবং কি আপনারা যদি পড়েন তাহলে পড়ে আপনারা যত বেশি পড়বেন আমাদের আগ্রহটা তত বাড়বে, তত আমরা বেশি বেশি মানে লেখার উৎসাহটা পাবো। ওকে ওকে, অনেক Thank you. ধন্যবাদ আপা। আপনি আরো অনেক লেখেন, আর আমাদের অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন তো এই যে বইমেলার ইতিহাস, আজকে যে আমরা সরোয়ার্দী উদ্যানে আছি, একটা সময় তো এখানে ছিল না। তো এই বইমেলার ইতিহাসটা শুরুটা যদি আমার দর্শকদের একটু শেয়ার করতেন। তো তো বিশাল ইতিহাস। তারপরে সংক্ষেপে বলতে গেলে প্রথমে শুরু করেছিলেন চিত্তরঞ্জন বাবু। চিত্তরঞ্জন বাবু এটা শুরু করার পরে বাংলা একাডেমি থেকে, পরে মাঝখানে কিছুদিন গ্যাপ গেলে পরে সাহিত্য সম্মেলনকে কেন্দ্র করে বইমেলাটার সূচনা, এবং সেই সাহিত্য মেলাটা উদ্বোধন করেছিলেন সাহিত্য উৎসবটা জাতির পিতা বঙ্গবন্ধু, আর সভাপতিত্ব করেছিলেন কবি জসিমউদ্দিন। স্বাগত ভাষণ একাশি পর্যন্ত এটা বাংলা একাডেমির ভিতরেই ছিল। তারপরে 84-85 দিকে এটা একটা জাতীয় রূপ পেল। সেই জাতীয় রূপ থেকে এটা তখনও ভিতরে ছিল এবং টিএসসি 2 রাস্তা বন্ধ থাকতো। পরবর্তীতে হারুনুর রশিদ সাহেব চেয়ারম্যান হয়ে এলেন, এবং তার আগে মহাপরিচালক ছিলেন বাংলা একাডেমি ডক্টর হারুনুর রশিদ, এবং তিনি মাঝখানে দেয়াল ভেঙে বাংলা একাডেমির দেয়াল ভেঙে আরেকটা গেট তৈরি করলেন। গেট তৈরি করে দিলেন এবং তখনও রাস্তা এবং ওইটা। এরপরে কোন এক পর্যায়ে এসে মেলাটা ঢুকলো সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার পর এই মেলাটা এত বৃহৎ পরিসর, এটা সংক্ষেপে। বন্ধুরা, আমরা এই বাংলাদেশ 21শে বইমেলা যেটা বলা হয়, ঢাকা যেটা হলো বাংলা একাডেমি এবং সরোয়ার্দী উদ্যান, তার ইতিহাসটা আমরা শুনলাম। এবং এবার যে অন্যবার গত কয়েক বছর তো করোনাকালীন আমাদের বইমেলা বন্ধ ছিল না, বইমেলা কখনোই বন্ধ ছিল না, সংক্ষিপ্ত আকারে ছিল। না, বইমেলা সংক্ষিপ্ত আকারও ছিল না, বইমেলা বন্ধও ছিল না। আমরা করোনা অবস্থাতে বইমেলা করেছি, এবং এমন ভাবে করেছি স্বাস্থ্যসম্মত সরকারি বিধান মেনে করেছি। ও তাহলে মানে আমাদের বইমেলাটা কোনো করোনারও এফেক্ট পড়েনি। পৃথিবীর মানে বাংলাদেশের অন্যান্য সকল উৎসবই বন্ধ ছিল, একমাত্র বইমেলা যেটা কখনোই বন্ধ ছিল না। কারণ যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী সময় যদি গ্রন্থ বিরোধী সরকার আসে, তখন তারা বলবে যে 1 বছর তো মেলা হয়নি, তাতে কি হয়েছে। সুতরাং এই সুযোগটা কোনো সরকারকে আমরা দেব না, গ্রন্থমেলা চলবেই। হ্যাঁ। তো অন্যান্য বারের তুলনায় এবার আমরা দেখছি যে একটু বইয়ের মূল্য বেশি। তো এই বিষয়টা সাধারণ পাঠকের কাছে অনেক সময় তো অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো আপনার এই বিষয়ে কি?
প্রতিক্রিয়া তো থাকতেই পারে, এবং হঠাৎ করে যখন জিনিসের দাম বেড়ে যায় তখন এরকম একটা সমস্যা তৈরি হয়। তো ছাপার সঙ্গে যে বিষয়গুলো যুক্ত সেগুলো সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়েছে, এবং কাগজের জগতে একটা সিন্ডিকেট প্রবেশ করেছে, এবং এই একটা জগৎ যেখানে কখনো কোনো সিন্ডিকেট ছিল না। কিন্তু এইটাকে রোধ করতে পারলে এই দেশের শিল্প ধ্বংস করা যাবে, এটা ভেবেছিল সিন্ডিকেটরা। তো আমি চাইবো যে সিন্ডিকেট থাকবে না, এবং সিন্ডিকেট যারা আছে তাদের গ্রেফতার করতে হবে, তাদের বিচার করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। বড় ভাই আরেকটা কথা জানতে চাই, সেটা হলো যেহেতু আপনি মোড়ক উন্মোচন করার এখানে উপস্থাপনা করেন, তো এখানে তো নতুন নতুন এবং যারা পুরাতন অনেক কবি সাহিত্যিকরা আসে, তাদের বই বেরোয়, তো এবার কাদের বই বেশি দেখছেন? না, এখানে নতুনের বই পুরনোদের বই সবই রকম আছে, তবে মঞ্চে পুরনোদের বইও যেভাবে আসে নতুনের বইও ঠিক সেইভাবেই আসে। এই গ্রন্থ উন্মোচন মঞ্চ নবীন প্রবীণ আর কিংবা ওই নতুন পুরাতন এগুলি কোনো ব্যাপার না, লেখক প্রকাশকের মঞ্চ এটা, এবং তারা 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 তাদের স্বাধীন সত্তায় আসবে। এবং এবার প্রত্যেকের বইয়ের সংখ্যায় যথেষ্ট আছে, বই মেলাতে যে পরিমাণ বই আসে তার থেকে সেই অনুপাতেই বই এই মঞ্চে আসে উন্মোচনের জন্য। সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নাই, এবং এখানে কম বলারও কোনো কারণ নেই। এবং যে যার বই বেরিয়েছে সে এখানে মোড়ক উন্মোচন করতে আসতে পারে। হ্যাঁ, অবশ্যই আসবে। শুধু তাই না, এমনও হয় যে লেখক নেই, অনুপস্থিত, তার বন্ধু বান্ধবরাও করতে পারবে। এটা একটা ইনফরমেশন আমরা পেলাম। তো বড় ভাই অনেক কথা বললাম আপনার সাথে। আমরা মানে আমাদের এই যে বইমেলার এত বিস্তৃতি, ভবিষ্যতে এই বইমেলাটা আপনি কেমন দেখতে চান? আমরা তো মনে করি বইটাটা মানে কলকাতায় যে বই মেলা হয়, জার্মানিতে যে বই মেলা হয়, তার চাইতে আমাদের এই মেলাটা বেশি জনপ্রিয়। কেন জনপ্রিয়? ওই সব দেশে যায় যারা লেখালেখি করে, যারা প্রকাশনার সঙ্গে যুক্ত, সীমিত মানুষ, এর বাইরে তেমন কেউ যায় না। কিন্তু এবং ওরা কলকাতার বইমেলায় যারা যায় তারাও এটা স্বীকার করেছে যে বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলার মতো এত জনপ্রিয় বইমেলা পৃথিবীর কোথাও নেই। এত বৃহৎ আয়োজন গ্রন্থ নিয়ে এবং এত দীর্ঘমেয়াদী আয়োজন, এটা একটা জাতির জন্য সবচেয়ে বড় একটা দিক। সুতরাং আমাদের এই বইমেলাটা এখনো আন্তর্জাতিক ভাবে না গেলেও দরকার নেই আমরা আন্তর্জাতিক ভাবে নেওয়ার, আমার যে পরিসর আছে সেই পরিসরেই থাকুক, কিন্তু এটাকে ভিতরে যারা ষড়যন্ত্র করছে বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরাও সেটা চাই। আপনারা এটা বিশেষ করে পাঠক এবং যারা লেখক আপনারা সবাই দৃষ্টি দিবেন। আরেকটা বিষয় বড় ভাই, আপনিও তো লেখালেখির মাঝে আছেন, তো আপনার লেখালেখির মাঝে আমার দর্শকদের কিছু একটু শোনাবেন। লেখালেখির বিষয়টা হলো যে এই বছর আমার একটা বই বেরিয়েছে, 30 বছর পর একটা বই বের করেছি। একটা করেছিলাম ছড়া বই, বলতে মানা, নামটাই ছিল বলতে মানা। 1993 সালে 30 বছর পর এবার করেছি একটা গল্পের বই, শিশুতোষ কিশোরতোষ, সেটার নাম হলো মৌরব। তো এই হলো এর মাঝখানে আমার প্রতি বছরে বিভিন্ন সংকলনে, বিভিন্ন সময়, বিভিন্ন বিষয়, এমনকি এই বইমেলাতে ন্যূনতম না হলেও 100টি গ্রন্থে আমার লেখা আছে। কিভাবে আছে? সম্পাদিত সংকলন, সম্পাদিত গ্রন্থ, স্মারক গ্রন্থে আমার লেখা আছে। সুতরাং আমার লেখালেখি যে থেমে নেই এটা যেমন সত্য, আমার মৌলিক গ্রন্থের সংখ্যা মাত্র 2টি, এটিও তেমনি সত্য। তো আপনার লেখা একটা ছড়া বা কবিতা আমার দর্শকদের একটু শোনাই। হ্যাঁ, আমি শোনাতে পারি। মুজিব তুমি জাতির পিতা, যায় না করা মানা, গাধারা তো যাই ছুটে যায় সৌদি চীন ঘানা। এটা গেল একটা। আর একটা শোনাই। জয় বাংলা বঙ্গবন্ধু দেশের কথা কয়, 71 যুদ্ধ মাঠে ছিল না তো ভয়, শব্দ দুটো মাটির ভাষা বারে বারে বলি, ভয়ের ডিপো যায় পালিয়ে সাহস নিয়ে চলি। বাহ, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আমরা বড় ভাইয়ের সম্পর্কে যত বলবো ঘন্টার পর ঘন্টা তো শেষ হবে না। আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ এবং আপনাদেরও খুব প্রিয় একজন মানুষ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বইমেলা আরো অনেক দূরে এগিয়ে যাক। আপনার লেখালেখি এই যে 30 বছর না, আমরা চাই প্রত্যেক বছর আপনার জন্য একটা করে গ্রন্থ আসে। আর আমার অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। ধন্যবাদ। আপনারা যারা এটা আধুনিক প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করছেন, আপনাদের আহ্বান জানাবো, যারা এই আধুনিক প্রযুক্তিকে খারাপভাবে ব্যবহার করছে তাদেরকে সৎ পথে আনবেন, এবং এখানে যদি আমার কোনো ভূমিকা রাখতে হয় আমি রাখবো। ধন্যবাদ। ওকে, অনেক ভালো থাকেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন
পাবলিকেশনস থেকে প্রকাশিত বীরাঙ্গনা ৭১। এটি রফিক সুবহান লিখেছেন। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি এটি লিখেছেন এবং দেখা যাচ্ছে খুব সুন্দর তার ছবিটি এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন যে তিনি লেখায় নিমগ্ন। আমি ৭১ দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি নদীতে জলের স্রোতে লাশ ভেসে গেছে, শৃগাল শকুন খুবলে খুবলে খেয়েছে মানুষের লাশ। তখন থেকে আমার অনুভূতিতে নাড়া দিয়েছে। এই যুদ্ধের সময়কালের চিত্রগুলি আমার স্মৃতিপটে আজও অম্লান আছে, জাগরুক আছে। সেই স্মৃতিকে পুঁজি করেই আমার নিজের অভিজ্ঞতা সঞ্চিত শব্দমালা সাজিয়ে আমি অনেক আগে থেকেই এই প্রয়াস নিয়েছিলাম বীরাঙ্গনাদের উপরে আমি একটি উপন্যাস লিখব। আমি চেষ্টা করেছি, কতটুকু সফল জানি না, তবে আমি বীরাঙ্গনাদেরকে নয়, তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া যুদ্ধ সন্তানদেরকে পুনর্বাসিত করার একটা প্রয়াস দেখিয়েছি। আমি বীরাঙ্গনা মায়েদেরকে নয়, বীরাঙ্গনার সন্তানদেরকে মূল স্রোতধারার সাথে, আমাদের মূল সমাজের ধারার সাথে সম্পৃক্ত করার একটা প্রয়াস এখানে আমি দেখিয়েছি। কাহিনীর পরিসমাপ্তিতে আমি সেই রকমই চেষ্টা করেছি, যুদ্ধ সন্তানদেরকে যেন আমাদের মূল স্রোতধারার সাথে সবাই সাদরে গ্রহণ করে। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যেহেতু মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, কিন্তু মুক্তিযুদ্ধ আমরা দেখিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর, মুক্তিযুদ্ধকে উপজীব্য করে, মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে যিনি বইটি লিখেছেন রফিক সুবহান ভাই, ওনাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই। উনি মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করেছেন, উনি দেশকে ভালোবাসেন বলেই মুক্তিযুদ্ধকে ধারণ করে এই সাহসী পদক্ষেপটি নিতে প্রয়াস পেয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের পক্ষ থেকে। আশা করি ওনার এই বইটি যেটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা হয়েছে সেটি উত্তরোত্তর সফল এবং সার্থক হোক, এবং ওনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি রফিক সুবহান ভাইয়ের। লেখক রফিক সুবহানের বীরাঙ্গনা ৭১ বইটি প্রচ্ছদ নান্দনিক এবং চমৎকার, এবং বইটিতে অনেক তাত্ত্বিক এবং অনেক ইতিহাস তুলে এনে নিয়েছেন। এই বইটি আপনি পড়বেন এবং অন্যকে পড়তে উৎসাহিত করবেন, অবশ্যই ভালো লাগবে। অসাধারণ। বীরাঙ্গনা ৭১ যিনি লিখেছেন উনি কি আছেন? লেখক, হ্যাঁ। আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করব না, আপনি অনেক বড় একটি দলিল করেছেন। বীরাঙ্গনা ৭১ কে তো আমরা ভুলতে পারি না। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমি মনে করি এই যে আমাদের দেশে যে ৭১-এর যে ঘটনা আছে, আমাদের যে আমরা গর্বিত বীরাঙ্গনা নারীদেরকে নিয়ে, আমরা তাদেরকে সম্মান করি, এখনো স্যালুট জানাই তাদেরকে, কারণ আজকে তারা আছে বলে আমরা আছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা এখনো আছি, আমরা তাদেরকে পেয়েছি। হ্যাঁ, এর থেকে গর্ব বাঙালির জীবনে আর কিছুই নাই। হ্যাঁ, বিশাল গর্ব। আমার তখন 14.5 বছর বয়স ৭১-এ। হ্যাঁ, আমার বাবাও ছিলেন একজন যোদ্ধা। আমি নিজেও আমার গলার চেন খুলে, আমার আংটি খুলে আমি একজনকে মুক্তিযোদ্ধায় পাঠিয়েছিলাম। কাজে এই আমাদের এই ৭১-কে ভুলবার না, শহীদ ভাইদেরকে ভুলবার না, তেমন ভুলবার না। বীরাঙ্গনারা আমাদের রক্তে বয়ে যাচ্ছে, সেই বীরাঙ্গনা নারীর সেই পবিত্র ত্যাগের যে মহিমা, সেটা আমাদের রক্তে বয়ে যাচ্ছে। ৭১ অবদান যে সেটা আমাদের রক্ত বয়ে যাচ্ছে। এবং আমি চাই যে এই বইগুলোর মাধ্যমে আমাদের যে পরবর্তী প্রজন্মরা আসবে, তারাও যেন জানতে পারে যে কি হয়েছিল, ঘটনা কি, বীরাঙ্গনা কারা, তারা কি করেছে, তারা কতখানি নিজেদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে একটা দেশকে বাঁচিয়েছে। এর থেকে আনন্দ আর বাঙালির জীবনের আর কিছু হতে পারে না। মুক্তিযুদ্ধের সেই অবদান খুব ভালো লাগছে। বসন্ত আর ভালোবাসা দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আর মুক্তিযুদ্ধ দিয়ে যাত্রা শেষ করলাম। জয় হোক বাংলার, জয় হোক বাঙালির, জয় হোক বাংলাদেশের, জয় বাংলা। ধন্যবাদ। বন্ধুরা, এই সাথেই আমরা দেখে নিলাম মোড়ক উন্মোচনের পর্বটি এখানে শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন, এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে। ধন্যবাদ। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন।
আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে বইমেলায় দাঁড়িয়ে আছেন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক সুন্দর বইমেলা। এখানে কি আসেন মাঝে মধ্যে? হ্যাঁ আসি, মাঝে মধ্যে আসি। বই কি কিনেছেন একটা? হ্যাঁ কিনছি। এই যে আপনি কি বই কিনেছেন? আমি গল্পর। গল্পের বই। আর তুমি ছোট বাবু? আমিও গল্পের বই। গল্পের বই বেশি পছন্দ করেন? আমার পাশে দেখি ভাই, আপনি কি বই কিনেছেন এখন? না, কিনি নেই। মানে এমনি কি ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসছি। ও আচ্ছা, যা কিনবেন একটু পরে। তো বিষয়টা হলো যে এই যে বই মেলাতে আসার পরে মানে বই কিনেছেন, কেনার পরে কেমন মনে হচ্ছে? অনেক সুন্দর, অনেক সুন্দর, ভেরি ভেরি নাইস। অনেক গ্রাহক আসছে, অনেক সুন্দর, অনেক ভালো। তো এখানে আসার পরে যে এই যে বইগুলো কেনেন, এই মানে একটা তো মেলার মতো 1 মাস, তো মাসে কতদিন আসবেন এখানে? মাসে আসবো 15 দিন। 15 দিন মানে আসলে ভালো লাগে। বাসা কত দূর? বাসায় খিলগাঁও। খিলগাঁও। বা তাহলে বেশি দূরে না, আসবেন, আসতে যাইতে 200 টাকা খরচ হবে, কিন্তু এখানে আসলে যে আনন্দ সেটা তো অনেক। যে আনন্দটা পাওয়া যায় এটা তো আর বাসায় বসে পাওয়া যায় না। আর যে অনেক লেখক আমাদের আসছে, অনেক বই আছে, এখান থেকে অনেক কিছু শিকার আছে, জানার আছে। আমরা তো এখন ফেসবুক আইডি থেকে বাস্তবতার আইডিয়াটা ভালো না? ঠিকই। তো ঠিক আছে, আপনারা বই কেনেন, অনেক ভালো থাকবেন। Okay, ওকে, চলুন বন্ধুরা সামনে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, যখন তখন আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি আমার খুব প্রিয় মানুষ, আপনারা সবাই চেনেন, আমার একজন সাদা মনের মানুষ, সবার প্রিয় মোশাররফ ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? খুব ভালো এই মুহূর্তে, ও আজকে বসন্তের প্রথম দিন, আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আপনাকে এই বইমেলাতে পেয়ে। এই বইমেলাতে আপনার কি বই আসছে বা এসেছে? না, এই বইমেলাতে একটা বই আসবে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বাংলা একাডেমি থেকে বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে একটি গবেষণামূলক বই। এই মুহূর্তে আমি নামটা বলছি না, কয়েকদিনের মধ্যে বের হবে। আর এর আগে যেটা বের হয়েছে সেটা হচ্ছে আর একটা গবেষণামূলক বই, সেটি হচ্ছে যে পূর্ব বাংলার জমিদার বাড়ি। আমাদের বাংলাদেশের ভূখণ্ডে যেসব জমিদার বাড়ি রয়েছে, এই জমিদার বাড়ির বিভিন্ন প্রাচীন স্থাপনা, এর পুরাকীর্তি, এর ইতিহাস এবং এর যে অবকাঠামোগত নানা ধরনের স্থাপনা এবং এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা এই অনুষ্ঠানের মধ্যে, সেটাই এই বইতে লেখা হয়েছে। এবং এই বইটি আমাদের এই ভূখণ্ডে যেসব জমিদার বাড়ি আছে তথ্য আছে। আসলে এই ধরনের বইগুলো তো অনেক তথ্যভিত্তিক এবং অনেক কষ্টকর, যার কারণে সবাই এগুলো নিয়ে অনেক গবেষণা করেন না। তো এবার বইমেলাতে কেমন সাড়া দেখছেন আপনি? করোনাকালীন তো একটু এলোমেলো ছিল, তো এবার বইমেলাটা কেমন মনে হচ্ছে আপনার? করোনার পর যে বইমেলা আমার মনে হয় যে প্রাণ পেয়েছে, এবং অনেক সংকটের মধ্যে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবী সংকটের মধ্যে রয়েছে। যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধ সময় যে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে যে শক্ত অবস্থায় রয়েছে, এবং তার প্রমাণ হচ্ছে এই বইমেলার আয়োজন। এবং এই বইমেলার মধ্য দিয়ে বাঙালির যে সংস্কৃতি, এই সংস্কৃতির একটি শক্তিশালী যে বিষয়, সেটা কিন্তু প্রকাশ পায়। আরেকটা কথা জানতে চাই যে বইমেলা আসলে এই একটা মাস বছরে, তখন কেমন নিজেদের কাছে, যারা আপনার লেখালেখি করেন, একটা নতুন বই আসবে, তো কেমন মনে? শুধু নতুন বই আসবে বা লেখালেখির জন্য না, এই একটা মাস আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় উৎসব মনে হয়, এবং এই পুরো মাসটাই উৎসব মুখর। এবং বাংলাদেশের বিভিন্ন ক্রিয়েটিভ লোক এবং যারা লেখালেখি করে, যারা গণমাধ্যমে কাজ করে, এবং শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক সবাই কিন্তু এই মেলার মধ্যে আসে, এবং একটা বিশাল মিলন মেলা হয়। এবং এই মিলন মেলাটা একটা উৎসবে রূপান্তর হয়, এবং এটা কিন্তু উৎসব বাড়ি ভালো। এবং আমি বিভিন্ন কারণ উৎসব করেছি, টেলিভিশন উৎসব করেছি, পিঠা উৎসব করেছি, ফল উৎসব করেছি। আমি মনে করি বাঙালির আয়োজন মানে উৎসব। রাইট, এই কারণে আমাদের অনুষ্ঠানটা ছিল উৎসব, আর আমিও সৌভাগ্য সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। তো আরেকটা কথা জানতে চাই, সেটা হলো এখন যে স্যাটেলাইটের যে যুগ এবং ইউটিউব, মোবাইল, ফেসবুকের কারণে অনেকেই মানে হাতের যে বইটা, এই বইটা কিন্তু একটা অন্তরায় হচ্ছে কিনা, এবং এটা থেকে পরিত্রাণের কোনো এটা এই আশঙ্কা সবাই করেছিল এক সময়, যে এই মানে ইউটিউব বা এই সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো, এটার জন্য হয়তো এই কাগজ কলমের যে বই, এটার হয়তো অস্তিত্ব হুমকি হিসাবে দাঁড়াবে। কিন্তু বাংলাদেশ
এবং সেটা ভুল প্রমাণ করেছে এবং বাঙালিরা এটা ভুল প্রমাণ করেছে, শুধু বাংলাদেশ না, কলকাতা এবং এখানে দুই জায়গায় আমরা দেখেছি যে এই বিষয়টি হচ্ছে যে যে বইয়ের চাহিদা কিন্তু বেড়েছে এবং বই কিন্তু উত্তরোত্তর প্রকাশিত হচ্ছে। এটাও একটা শুভ দিক এবং আমরা চাই বইমেলা আরো বিস্তৃতি লাভ করুক। তো আমার আরেকটা প্রশ্ন হলো যে এ প্রজন্মের যারা আছে, যারা আপনাদের প্রজন্ম, তারা তো বই ছাড়া কিছু ভাবতো না। এই প্রজন্মের অনেকেই কিন্তু বই মেলা সম্পর্কে তারা অতটা আগ্রহ প্রকাশ করছে না। এটার জন্য কি ফ্যামিলি দায়ী নাকি আমাদের মডার্ন টেকনোলজি? এটা আসলে সবাই দায়ী। সেটা হচ্ছে যে আমাদের যেমন অভিভাবকদের একটা দায়িত্ব রয়েছে, তেমনি এই যে এটা অস্বীকার করারও উপায় নেই যে এটা যে আমাদের যে এখন যে মডার্ন টেকনোলজি এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির কারণে সব তথ্য পাওয়া এবং অল্পতে প্রাপ্তির কারণে এখন আর কষ্ট করে বই পড়তে কেউ চায় না। আমার সন্তানও, যে আমার বাসায় কিন্তু বিশাল লাইব্রেরি আছে, এমন কোনো বই নাই যে সেখানে নাই, কিন্তু আমার সন্তানও বইয়ের প্রতি কিন্তু পড়ার যে আগ্রহ সেটা কম। তার ওই যে ব্যাপার হচ্ছে যে ইউটিউব বা এই যে গুগল বা ফেসবুক এগুলির প্রতি তার আগ্রহটা বেশি। আসলে এটা পরিত্রাণ আমরা সবাই চাবো এবং গার্ডিয়ানরাও একটু খেয়াল করবেন। সর্বোপরি খুব ভালো লাগলো বড় ভাই আপনার সাথে দেখা হয়ে। আর আমাদের এই যারা আমার অনুষ্ঠান যখন তখন যারা দেখছে এবং এই বইমেলায় যারা এখনো আসেনি, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এই বইমেলায় এখন যারা আসেনি, আমি মনে করি তারা অনেক কিছু থেকে বঞ্চিত। তাদেরকে বলবো যে এই বইমেলায় আসেন এবং এই বইমেলায় এসে আমাদের যে বাঙালি সংস্কৃতির একটি বিশাল অংশ সেটা অংশীদারি হন এবং এতে আমার মনে হয় সবারই লাভ হবে। আর আপনারা যারা এই তথ্য তুলে ধরছেন এই গণমাধ্যমে, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে খুব কষ্ট করে আপনারা এই তথ্যগুলি তুলে ধরছেন সবার কাছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার অনুষ্ঠানের পক্ষ থেকে, যখন তখনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। বাহ, খুব উপহার যাই হোক ভালো লাগে এবং আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে এবার এই বইমেলাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি সবসময় বইমেলায় আসার চেষ্টা করি। এখন তো আমার নিজের বই আছে। একটা সময় যখন বই ছিল না, আমি স্টুডেন্ট ছিলাম, দ্যাট টাইম তখনও বইমেলায় ইচ্ছে হতো প্রতিদিনই আসি, তখন প্রতিদিন আসা হতো, বাট এখন যেহেতু জব করি প্রতিদিন আসা হয় না। বাট চেষ্টা করি। এবার কি বই এসেছে আপনার? আমার এবছর দুটি গ্রন্থ আসবে। একটি ইতিমধ্যে চলে এসেছে, সে বইটি এটি যখন মানুষ ছিলাম, এই বইটি হচ্ছে এবছর। আর আরেকটি এবছর বলতে এটা এসেছে, আরেকটি আসবে গল্প গ্রন্থ, ওটা বোধহয় আর 2-4 দিন সময় লাগবে আর কি। এটার নাম যখন মানুষ ছিলাম। যখন মানুষ ছিলাম, জি। তার মানে এখন আমরা কেউ মানুষ না? না, আসলে এখন এই যে মানে সম্প্রতি যেটা যেন মানুষ থেকে বানর হয়ে গেলাম কিনা এরকম কিছু ব্যাপার এখানে নাই। এটা হচ্ছে যে আসলে আমরা যে মানুষ, অনেক সময় আমরা দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। আমাদের কর্ম, আমাদের যেটা, সেটাকে আমি বোঝাতে চেয়েছি যে আসলে একটা সময় মানুষটিকে কবে যেন হারিয়ে গেলাম। মানে আমার এই ওই কবিতাটা শেষের 2টা লাইন যদি শোনেন তাহলে এরকম ছিল যে আমরা পুরো কবিতাটা শুনে আসি। আচ্ছা, আমি তাহলে তার আগে একটু বলি, যখন মানুষ ছিলাম বইটা আপনারা দেখছেন, যখন মানুষ ছিলাম, মোস্তাফিজুর রহমান নাহিদ ভাই আমরা ওই কবিতাটা শুনি। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আসলে বিষয়টা হলো কবির যে লেখনী এবং তার যে মনের ভাব, সেটা আমাদের ভালোর জন্য। তো আমরা দেখে আসি উনি কি লিখেছেন যখন আমরা মানুষ ছিলাম। আচ্ছা, যখন মানুষ ছিলাম তখন তখন প্রেমে পড়তাম, সুন্দরে আটকে যেত অবাধ্য চোখ, মুগ্ধ হতাম, মাতাল হতাম, মানুষ বলেই কষ্ট পেতাম। যখন মানুষ ছিলাম তখন খুব ক্ষুধা লাগতো, আহার করতাম, নিদ্রা যেতাম, কাম ক্রোধে ফেটে পড়তাম, রোগে ভুগতাম, সুস্থ হতাম, মানুষ বলেই বদলে যেতাম, মানুষ বলেই কষ্ট পেতাম। যখন মানুষ ছিলাম মাঝে মাঝে মন খারাপে মগ্ন হতাম, বিষণ্ণতায় ডুবে যেতাম, কষ্ট পেত। মাঝে মাঝে মনটা ভীষণ চাঙ্গা হতো, বিষণ্ণতার ছুটি দিয়ে চাঙ্গা মনের সঙ্গী হতাম। যখন মানুষ ছিলাম তখন ছিলাম কাব্যপ্রেমী, কবিতা আর গল্প পেলে মজে যেতাম, ফুলের নেশায় মাতাল হতাম, পাগল হতাম, শিউলি, টগর, জুঁই, চামেলি কিংবা বকুল, ফুলের বনে সবাই সেরা, তাদের কাছে ছুটে যেতাম। যখন মানুষ ছিলাম
মনটা ভীষণ সুস্থ ছিল, সুস্থ দেহে সুস্থ মনে ভাবনাগুলো সুস্থ ছিল। মানুষ ছিলাম বলেই তখন চেতনাতে নিমগ্ন ছিলাম, মানুষ ছিলাম, ঠিক মনে নেই কবে যেন মানুষ থেকে হারিয়ে গেলাম, মানুষ ছিলাম। বাহ, অসাধারণ। এখানে আসলে আমরা বন্ধুরা যে কবিতাটা শুনলাম, এটা আমাদের একটা সময় আসলে মানুষ ছিলাম এবং আমরা আবার যেন মানুষ হতে পারি সেটাই চাই, কারণ আমাদের অনেক পরিবর্তন হয়েছে এবং আমাদের আচার আচরণে মানুষের ভিতরে অনেক ধরনের মানসিকতার ঘাটতি চলছে। তো অসাধারণ লিখেছে নাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, thank you. আর আমার অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ। সবাই যখন তখন সাথে থাকবেন, দেখবেন নিয়মিত চ্যানেলটি, আর আমি তো যখন তখন সাথে আছি, থাকবো। আর আপনার বইটা যাতে কিনে একটু বলে দেন। হ্যাঁ, আর এটা বলবো, আসলে বই কেনার কথা তো বলা যায় না, বলবো যে সংগ্রহ করুন, বইটি সংগ্রহ করুন। এটির সাথে সাথে আমার আরো 9-10টি বই আছে, সেগুলো সংগ্রহ করবেন সবাই। ওকে ওকে, অনেক ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বড় ভাই কেমন আছেন? জি আমি ভালো আছি। এবার বইমেলাতে মানে গতবারের তুলনায় একটু তো জমজমাট বেশি মনে হচ্ছে, তো আপনার কি কি বই আসছে এবার? এবার আমার কফি গার্ল নামে একটা উপন্যাস আসছে। এই উপন্যাসটা রোমান্টিক ম্যাজিক রিয়ালিজমের উপরে, যে সম্পর্কের ভিতরে আন্তঃসম্পর্ক এবং সম্পর্কের গতিপথ, সম্পর্ক অনুসন্ধান, এবং এরপরে একটা গল্পকে 2-3টা পয়েন্ট অফ ভিউতে দেখা, এই নিয়ে একটা রোমান্টিক উপন্যাস আসছে। তো বন্ধুরা যারা এখনো সংগ্রহ করেননি, দেখছেন কফি গার্ল, মোস্তফা মনন, আমার প্রিয় একজন বড় ভাই, অসাধারণ উনার লেখা। এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এটা প্রকাশ করেছে শোভা প্রকাশ। শোভা প্রকাশ। এই বইমেলা স্টল নাম্বার হলো কত? 11 নম্বর প্যাভিলিয়ন। 11 নম্বর। এখানে আসলে আপনারা পাবেন। তো বড় ভাই, এবারের যে বইমেলাটা, এই বইমেলায় তরুণদের বেশি বই আসছে নাকি যারা প্রবীণ ছিল তাদের? এই সঠিক পরিসংখ্যানটা আমার এই মুহূর্তে জানা নাই, এইটা বোধহয় তথ্য কেন্দ্র থেকে বলতে পারবে। কিন্তু আমি এই শোভা প্রকাশ এইটা সম্পর্কে এবং আরো 2-1টা যে প্রকাশনী পরিচিত জন আছেন, প্রকাশকদের সাথে যাদের সম্পর্ক আছে, তারা জানলাম যে এবার তরুণরা বই কিনছে বেশি, আর বড়রা তো সবসময় একটা সিরিয়াস ধরনের বই কিনে। তো তরুণরা বই কিনছে বেশি, যারা বিশেষ করে ইন্টারনেট ইউজার, যেই বইয়ের প্রচারণা একটু বেশি সেই বই সম্পর্কে তারা একটু খোঁজ খবর নেয়। তারপরে এখানে এসেও বই দেখে প্লটটা বোঝার চেষ্টা করে, এটা কোন টপিকসে লেখা বা এটার বিষয়বস্তু কি, তারপরে নাম প্রচ্ছদ সব মিলিয়ে তাদের মধ্যে যেটা আকর্ষণ করে ওই বইটা কিনে। এই যে আমাদের বইমেলা তো সেই ছোট থেকে শুরু করে আজকে প্রায় 1000 স্টল, তো এই ভবিষ্যতে আপনি আমাদের এই অমর একুশে গ্রন্থমেলা কেমন দেখতে চান? আরো সুবিন্যস্ত দেখতে চাই। এখন আরো সুবিন্যস্ত বলতে কি বোঝায়? বিষয়টা হলো, যেমন আগে একজন স্থপতি এটা ডিজাইন করতেন, ওই সময় একটা আর্কিটেকচার একটা দারুণ ভিউ ছিল বা একটা অর্থবোধক একটা ব্যাপার ছিল। এখন স্টলগুলি বিশেষ করে এই বছর আমার কাছে কেমন জানি খুব মনে হয়, এরকম মানে আড়ষ্ট মনে হয়, একটার সাথে একটার ভাই, যার কাজ তাকে দিয়ে করানো উচিত। লেখকের কাজ লেখা, একজন ডিজাইনারের কাজ ডিজাইন করা, বাংলা একাডেমির যা কাজ তারা সেটাই করা, নিজের থেকে সবকিছু করার তো দরকার নাই। কারণ প্রত্যেকটার জন্য সরকারের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তারা যদি প্ল্যানিং মিনিস্ট্রিতে যেত, বা আমি ঠিক জানি না, এইটা ডিজাইন করার জন্য নিশ্চয়ই সরকারের কোনো না কোনো দপ্তর আছেন, তাদের সহায়তা নিতে পারতো, বা নিয়েছেন কিনা আমি জানি না। যদি নিয়ে থাকে তাহলে এই হাল হওয়ার কথা না। তো সব মিলিয়ে এই বছরটা মানুষ বেশি আসছে, কারণ গত কয়েক বছর ধরেই মানুষ কম আসতো নানান কারণে, সামাজিক এবং অতিপ্রাকৃত ঘটনার ফলে কারণে। কিন্তু এবার এইটুকুই সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা দেখছি না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বই কিনছে, টাকা কম, মানুষের হাতে টাকা কম, কিন্তু বই কিনছে। আরেকটা বিষয় হলো যে এখন যেমন ফেসবুক, ইউটিউব বা মডার্ন যত টেকনোলজি আছে, এই কারণে যে সোশ্যাল মিডিয়ার কারণে অনেকে যে হার্ড কপি বইটা, এটা কি একটা কম বা বেশি, এটার কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করেন যে পিডিএফ এর কারণে বা মোবাইলে বা ল্যাপটপে ডেস্কটপে বসে যে বই পড়ে, এইটা আসলে না, ওইখানে বসে অনেকক্ষণ পড়া যায় না। মানুষ দিন শেষে বইটা কিনতে চায়
এবং এই পাতা উল্টিয়ে উল্টিয়ে পড়তে চায়, কারণ এই যে দীর্ঘদিনের পাঠভ্যাস তো। যদি কখনো ওইভাবে প্রযুক্তি নির্ভর মানুষ এখন যারা ছোট আছে তারা যদি সবসময় স্ক্রিনে দেখতে দেখতে একটা ধরনের বড় হয় এবং তারা যদি পড়ে সেটা পরের কথা, কিন্তু আমার মনে হয় না আগামী 8-10 বছরে বইয়ের প্রকাশনার মানে প্রিন্ট বইয়ের কোনো চাহিদা কমবে, আমি এটা মনে করছি না। এটা আমার ব্যক্তিগতভাবে জানাশোনার থেকে আমি বললাম। আসলে তাই আমরাও চাই যে বইয়ের যে একটা গন্ধ এবং বইটা পড়তে পড়তে আমরা অনেকেই আমার সাথে একমত হবেন যে অনেক সময় আমরা বইটা পড়তে পড়তে বুকের পরে বই আছে আমরা ঘুমিয়ে গেছি, এরকম অনেক ইতিহাস আছে। তো খুব ভালো লাগলো এবং আপনার আরও অনেক সাফল্য কামনা করি, আপনার আরও অনেক ভালো ভালো বই আমরা উপহার পাবো আশা করি। তো আমার এই প্রজন্মের যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে একজন রাইটার হিসাবে? তারা মেলায় আসুক, মেলায় এসে বই সম্পর্কে খোঁজ খবর নেক, তাদের কাছে যেই বইটা ভালো লাগবে সেটা কিনুক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মেলায় আসবেন এবং অমর একুশে গ্রন্থমেলা আসুন এবং আপনারা দেখুন এবং বিশেষ করে বই মেলার যে একটা উৎসব সেই উৎসবে সামিল হন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং বড় ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আর আমার অনুষ্ঠানের পক্ষ থেকে সামান্য উপহার। ও থ্যাংক ইউ, খুবই খুশি হয়েছি। ওকে, জি ভালো থাকবেন। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই কেমন আছেন? ভালো। আপু আপনি কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ অনেক ভালো আছি। এই বইমেলাতে এসে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এবারে বইমেলা গতবারের চাইতে একটু বেশি লোক সমাগম দেখতে পাচ্ছি। তবে একটা জিনিস, ধুলো খুব বেশি, পানি ধুলোতে পানি ওরা তেমন তেমন একটা ছিটায়নি, এই জন্য সারাদিন প্রচুর ধুলা। তা তো থাকবে আসলে, ধুলা মাটি কাদা এটাই নিয়ে তো আমাদের লেখালেখি। শ্বাস প্রশ্বাসে গেলে একটু মানুষের সমস্যা হতে পারে, এই জন্য পানি দেওয়া উচিত। আপু বইমেলাতে আসার পরে কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে? আসলে বই আমাদের প্রাণের স্পন্দন যোগায়। বই আমাদের বাংলা বই, বাংলা একাডেমি সাহিত্য মেলা, বই মেলা মানে আমাদের প্রাণে একটা আলাদা আবেদন যোগায়। তাছাড়া আজকে হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। সেখানে সবার লাল রঙের কপতি ভালোবাসার ছড়াছড়ি দেখছি। সব মিলিয়ে আমাকে এই কপতির জোড়া, বইয়ের জোড়া, বইয়ে আমার প্রচণ্ড ভালো লাগার বিষয়। এই তারপর সেই ভালোবাসা সমস্ত মানুষের ভিতর যে ছড়িয়ে আছে, ভালোবাসাটা বাড়ির দিকে প্রকাশ করতে পারছে। এই আমার মনে হয় এই জায়গাটাও ভালোবাসা প্রকাশের একটা অন্যতম পীঠস্থান। হ্যাঁ, সেটা বইয়ের জন্য বলেন, ভালোবাসা প্রকাশের জন্য বলেন, আর এটা একটা মিলন মেলাও বটে। এখানে এসে আমি আমার অনেক চেনা কবিদের সাথে, অনেক বড় বড় কবিদের সাথে, যাদের সাথে অনেকদিন যোগাযোগ নেই, অনুষ্ঠানে এখানে দেখা হয়ে গেল। তো আমাদের শিয়াব শাহরিয়ার ভাই জাদুঘরে আছেন ডিরেক্টর, উনি খুব ভালো লেখেন, আমাদের ময়মনসিংহের ছেলে। আমার খুব ভালো লাগলো দেখা হলো আমাদের বিখ্যাত। সর্বোপরি একটা উৎসব মুখর পরিবেশ। তো আপনার কি বই বেরিয়েছে? আমার একটা বই বেরিয়েছে, কবিতার বই। কবিতার নাম 1 ডজন প্রেমের কবিতা। 1 ডজন প্রেমের কবিতা, এখানে মানে 12টা প্রেমের কবিতা আছে। আচ্ছা, এর সাথে কি কোনো ফাওয়া ফ্রি আছে? না 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 না, কোনো ফ্রি নাই। বন্ধুরা, আমি একটু ফান করে বললাম এই কারণে, উনি আমার খুব কাছের একটা বন্ধু। বইটার নাম আপনারা দেখছেন 1 ডজন প্রেমের কবিতা, লিখেছেন কি? দন্তস্বতহীন। আমার নাম সালাউদ্দিন তুহিন, সংক্ষেপে দন্তস্বতহীন। আচ্ছা, মানে এটা আসলে কবিদের ছদ্ম নাম থাকে, সেটা অবশ্যই। আচ্ছা, তো কেমন দেখছেন এই বইটা এবং লাল কেন এত? বইটা আসলে ভালোবাসা দিবস উপলক্ষে বের হয়েছে, তো সবাই লাল কভারটা পছন্দ করে। কিন্তু লালের সাথে কালো দেখেন, লালের শাড়ি, লাল কভার, হলুদ হতে পারে, হলুদ এবং লাল দুটো কিন্তু ভালোবাসার, মানে ভালোবাসার বই প্রকাশ লাল। খুব ভালো লাগলো। তো আপনার কবিতা শুনবো, তার আগে আপা আপনার এবার কি বই বেরিয়েছে? আমার বঙ্গবন্ধু এবং নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আমার একটা কবিতার বই বেরিয়েছিল গতবার। এইবার সব বই আমার আসতে চলেছে। সেটা কাব্যগ্রন্থের নাম হলো ভালোবাসা। আর আমার আরেকটা উপন্যাস আসছে এবং আরেকটা গল্পগুচ্ছ অন্যরকম ভালোবাসার নামে। এটা আমার নাটক হয়েছিল, আমার গল্পটা দিয়ে চ্যানেল আই নাটক, টেলিফিল্ম হয়েছিল, চ্যানেল আই অনার হয়েছিল সেটা। এবং আরও কিছু গল্প সংগ্রহ দিয়ে আমার একটা গল্পগুচ্ছ নামে একটা বই আসতেছে।
আর উপন্যাস আসতেছে একটা, বিশ্বাসের ভুল ঠিকানা এই নামে। আমরা নিশ্চয়ই বইমেলার ভেতরেই পাবো। আর এখনো তো আরো 15 দিন আছে। আপার পুরো নামটা একটু আমার দর্শকদের। আমার পুরো নাম রোকসানা বিলকিস, কেউ কবি রোকসানা বিলকিস বলে। আবার আমি একজন ব্যবসায়ী, সপ্তর্ষি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেই হিসাবে মানুষের সপ্তর্ষি নামে চেনে। খুব ভালো লাগলো। তো আমরা দুজন কবিকে পেয়ে গেলাম এবং কবি রাইটার। তো ভালো লাগলো একটা বিষয় যে আমরা দুজনই লিখছেন, এরকম না, এরকম হাজার হাজার কবি সাহিত্যিক এই বইমেলাতে আসেন, খুবই ভালো লাগে। তো ইদানিং কালের যারা ইয়াং জেনারেশন তারা বই থেকে একটু দূরে, হ্যাঁ, এই বিষয়টা আপনার মতামত? এটা খুব দুঃখজনক, ইয়াং জেনারেশন বই পড়তে চায় না, বই থেকে দূরে, যে কারণে বই থেকে বই বিমুখ হয়ে যাওয়ার কারণে ইয়াং জেনারেশন অনেক অন্যান্য খারাপ দিকে ধাবিত হচ্ছে, যেটা ওদেরকে বইমুখী করা উচিত। খারাপ দিকে ধাবিত হওয়ার একটা কারণ হলো আমাদের মোবাইলটার সাথে, মোবাইলের সাথে যে জিনিসগুলো আছে, টেকনোলজি আছে, দ্যাট মিনস ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই মেসেঞ্জার, টুইটার, হাবিজাবি ইত্যাদিতে ছেলেমেয়েরা এতটাই আসক্ত হয়ে পড়েছে যে বাসায় একজন গেস্ট আসলে তাকে যে ভালো মন্দ জিজ্ঞাসা করবে, তাকে সঙ্গ দিবে, সেটাও প্রয়োজন মনে করে না, তারা তাদের মতোই ব্যস্ত। ইভেন দেখবেন যে আমরা খুব কাছের বন্ধু বান্ধব অনেকদিন পর দেখা হলো, এই কেমন আছিস, ভালো আছিস, ভালো আছিস বলে পানের স্পন্দনটা হারিয়ে যায়, প্রত্যেকে কিন্তু মোবাইল টিপি করছে। আসলে আমরা শুধু ছোটরা বই মুখ বিমুখ হচ্ছে, আমরা বড়রা বই বিমুখ হচ্ছি, বই থেকে আমরা সবাই দূরে সরে যাচ্ছি। তো আমাদের যেহেতু বিজ্ঞানের সাথে সাথে আমাদের জীবনযাত্রা যেমন উন্নতি হয়েছে, জীবনযাত্রা আমাদের এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের বইকেও আগাতে হবে। সেই জন্য আমাদের বইগুলিকে তথ্য প্রযুক্তির মাধ্যমে দিতে হবে, যেন যাতে করে ইউটিউবে সার্চ দিলে যেমন বিশ্বের অনেক কিছু সম্পর্কে ছেলেমেয়েরা জানতে পারে এবং আকৃষ্ট হয়, ঠিক তেমনি একজন লেখকের লেখা, তার নামে চার্জ দিলে যেন তার বইগুলি চলে আসে, সহজে তারা পড়তে পারে ইউটিউবে বা এসে। এটা হলে সব লেখকদের লেখা ওরা সহজে পড়তে পারবে এবং ওরাও বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং ছেলেপেলেরা অন্য দিকে মুখাপেক্ষি হবেন না, ডিরেল্ট হবেন না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাবে। খুব ভালো লাগলো। বিলকিস আপা অসাধারণ একটা কথা বললেন, সেটা হলো প্রত্যেকটা মানুষের লেখাটা যদি ইউটিউবে থাকে এবং তার নামের সার্চ দেওয়া হয়, সাথে সাথে চলে আসবে। এরকম যদি টেকনোলজিটা ইউজ করা হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা বই যদি নেটে থাকে তাহলে সবার জন্য ভালো, বাচ্চারাও পড়বে এবং যারা লিখছে তারাও সবাই দেখতে পাবে। খুব ভালো লাগলো। তো আপনি কি আমাদের একটা কবিতা শোনাবেন আপনার 1 ডজন প্রেমের কবিতা থেকে? বন্ধুরা, আমরা তুহিন ভাইয়ের একটা কবিতা শুনে আসি। ধন্যবাদ উত্তম। আজকে পহেলা বসন্ত, আমি পহেলা বসন্ত উপলক্ষে একটা বসন্তের কবিতা পাঠ করছি, আমার লেখা, এবং এই বইয়ের একটা অংশ, একটা কবিতা, 1 ডজন একটি কবিতা। কবিতার নাম চলে এসো এ বসন্তে। তুমি কি ভালোবাসা চাও? তৃষিত মনে শান্তি চাও? শিমুলের রঙে, কোকিলের গানে হৃদয় নাচাতে চাও? মিষ্টি রোদে যদি গা ভেজাতে চাও তবে চলে এসো এ বসন্তে। মধ্যরাতে ডাহুকে ডাকে যদি ঘুম ভেঙে যায় তবে চলে এসো কোনো বাসন্তী রাতে। স্নিগ্ধ ভোরে দোয়েলের শীষে যদি বাকুল হতে চাও চলে এসো ওই বসন্তের ভোরে। মধ্য দুপুরে ঝিলের জলে শালুক কোলাতে চাও তবে চলে এসো ওই বসন্তের দুপুরে। সন্ধ্যের মৃদু হাওয়া যখন ছুঁয়ে যাবে তোমার মন চলে এসো সেই বাসন্তী সন্ধ্যায়। গভীর রাতে চাঁদের কপালে যদি চুমু খেতে চাও তবে আসতে পারো এ বসন্তে। শেষ বিকেলের রবির আভায় যদি স্বপ্ন সাজাতে চাও তবে চলে এসো কোনো বসন্তের বিকেলে। মায়াবী চাঁদ, কোকিলের ডাক আর দোয়েলের শীষে যদি মুখ পরাণ নাচাতে চাও তোমাকে আসতেই হবে কোনো এক বসন্তে। বাহ, অসাধারণ। আপু আপনি কি একটা কবিতা শোনাবেন? বন্ধুরা, আমরা বিলকিস আপুর একটা কবিতা শুনে আসি। জি আপু। আমি প্রস্তুত নই, আসলে কবিতা আমার সেই মুহূর্তে সাথে নেওয়ার মুখস্থ থাকে না, কেননা মানুষ বলে লক্ষ্মী আর সরস্বতীকে একসাথে বাঁধা যায় না। আমি আসলে মূলত ব্যবসায়ী, ছোটবেলা থেকে লিখতাম, সেটা রক্তের ভিতর রয়ে গেছে, তাই পথ চলতে চলতে আমার লেখা। ফেসবুকটা এখন হয়ে গেছে আমার খসড়া খাতা, যখন যা মনে আসে পথ চলতে লিখি। দেখা যাচ্ছে কোনো অফিসে ঢুকে গেলাম, তখন আর সে অসন্তটা ছেড়ে দিই। সে অসন্ত একটা কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম হলো জীবন মানে যুদ্ধ বা জীবন মানে একটা ট্র্যাজেডি, এটা হতে পারে। এখনও নামটা ফাইনাল করিনি, এটা খুঁজে পেলাম, যেহেতু কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
জীবনের আরেক নাম সংগ্রাম অবিরাম, জীবন একরাশ ট্রেজেডির অপর নাম। জীবন মানে রেসের ঘোড়া, প্রতিনিয়ত প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, অবিরাম যুদ্ধে টিকে থাকা। জীবন মানে বহতা নদীর মতো চড়াই উত্তরায় খেলা চলে অবিরত। জীবন মানে কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো ঝড় বৃষ্টির সমারোহ। জীবন মানে একরাশ ট্রেজেডির অপর নাম। জীবন মানে রেসের ঘোড়া, জীবন মানে প্রতিনিয়ত প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, অবিরাম যুদ্ধে টিকে থাকা। বাহ, অসাধারণ। খুব ভালো লাগলো আপু, এই এত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের বইমেলায় এসে কবিতা শোনালেন। আপনার লেখা আরো অনেক দূরে যাক। এবং ধন্যবাদ যে আপনি আমাকে সময় দিলেন। আপনাকে সময় দেওয়ার জন্য, আপনার সাথে পরিচিত হলাম, সে সব কিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার একটা গল্প লিখেছিলাম পরিচয় লক্ষ্মী। পরিচয় উৎসমূলে থাকে না, প্রবাহিত হয়। নদী যেমন উৎসমূলে থাকে না, প্রবাহিত হয়। তবে সব কিছুর পরিচর্যার প্রয়োজন। পরিচর্যা, নদী মরে যায়, জীবনে কোনো কাজে আসে না। পরিচর্যার অভাবে মানুষের পরিচয় বা সম্পর্কগুলি মরে যায়, জীবনে কোনো কাজে আসে না। আশা করি আপনার সাথে এই যে পরিচয় হলো, পরিচয় প্রবাহমানতা থাকবে। এই প্রবাহমানতার রেশ থাকলে কোথাও না কোথাও জীবনে তার দেখা হবে এবং পরিচয়টা কাজে লাগবে। আমরা যদি পরিচর্যা করি, যে কোনো পরিচয় বা সম্পর্ক কাজে লাগবে। অনেক ধন্যবাদ। আর আমাদের অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে আপনাদের জন্য একটু সামান্য উপহার ধরেন, তুই ভাই একটু। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের অমর একুশে গ্রন্থমেলার শরদ্দি উদ্যানকে ঘিরেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।